48 ঘন্টা পর এই সময় আমাদের ব্রিগেডের সমাবেশ শেষ হতে যাবে। এই ব্রিগেডের সমাবেশ এর আগে বামপন্থীরা বহু করেছে, নতুন ব্যাপার না। কিন্তু এবারের ব্রিগেড সমাবেশ যারা ডেকেছে না, যারা আমাদেরকে যেতে ডেকেছে, এই কৃষক, শ্রমিক, ক্ষেত্রমজুর ইত্যাদি, তারা তাদের ডাকে দীর্ঘদিন এইরকম বড় সমাবেশ দীর্ঘদিন হয়নি। অন্যান্যবার এই ধরনের সমাবেশ বামপন্থীদের ডাকে তাদের দাবি দেওয়া নিয়ে হতেই থাকে, কিন্তু কৃষকদের, ক্ষেত্রমজুরদের, শ্রমিকদের, বস্তিবাসীদের দাবি দেওয়া নিয়ে এই সময় আলোচনা কম হয় বলে আমরা এই সময় যে আলোচনা আসলে হওয়া উচিত আমাদের চারপাশে, সেই আলোচনা হচ্ছে কি হচ্ছে না, সে আপনি যে কোনোদিন টিভি খুলে দেখতে পাবেন। আজকে সকাল থেকে রাত পর্যন্ত যদি আপনি টিভিটা চালিয়ে বসে থাকেন, সকালবেলার খবর থেকে শুরু করে রাত্রিবেলার ব্রেকিং নিউজ অবধি বিয়ে, তার মেনু ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত আলোচনা ব্যাপকভাবে আছে। অসুবিধা নেই, যে মিডিয়া তার মতো করে খবরাখবর দেখাবে, সেটা কোনো আলাদা ব্যাপার নয়। কিন্তু এই যে বিকেল 5টা থেকে রাত 10টা অবধি যে ব্রেকিং নিউজ হয়, যে টিভি চ্যানেলে ডিবেট হয়, সেই ব্রেকিং নিউজের এবং ডিবেটের মধ্যে যে যে বিষয় নিয়ে আলোচনা হয়, যা যা চর্চা হয়, সেগুলো আসলে আমাদের জীবনে কতখানি প্রয়োজনীয় এবং যে বিষয়গুলো নিয়ে চর্চা হয় না, সেই বিষয়গুলো নিয়ে চর্চা করা কতখানি প্রয়োজনীয়, সেটা আসলে এই ব্রিগেডের সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই। এই ব্রিগেড সমাবেশ দেখেছেন সেই মানুষেরা যাদের জন্য রবি ঠাকুর তার কবিতায় লিখেছিলেন, শত শত সাম্রাজ্যের বদল শেষ করে ওরা কাজ করে। কারা কাজ করে? সেই যারা কাজ না করলে আজকে রাত্রিবেলা সভা শেষ করে বাড়িতে গিয়ে আমি একটু ভাত, ডাল, তরকারি খেতে পারবো না। যাদের তৈরি করা খাবার, তৈরি করা ধান, আলু ইত্যাদি তৈরি না হলে আমরা আজকে রাত্রিবেলা বাড়িতে গিয়ে খাবার খেতে পারবো না। যারা আজকে শ্রমে নিয়োজিত না থাকলে রাত্রিবেলা গিয়ে বাড়িতে টিভিতে ব্রেকিং নিউজ দেখতে পারবো না। টিভিটা যে তৈরি করেছে, টিভিটা দেওয়ালে বসানোর মতো করে ব্যবস্থা যে শ্রমিক করেছে, তারা না থাকলে যে টিভিটা দেখতে পারবো না। রাত্রিবেলা খেয়ে উঠে ঘুমাবো, কালকে সকালে উঠবো, রাত্রিবেলার বাসনগুলো পড়ে থাকছে। কালকে সকালবেলা লক্ষ্মীকান্তপুর থেকে কি কাকদ্বীপ থেকে কি অন্য কোনো জায়গা থেকে এসে আমার বাড়িতে যে ভদ্রমহিলা বাসনটা মেজে কাপড়টা কেচে দেবেন, যাদের জন্য আমি সকাল 11টায় ঝটপট করে অফিসে যেতে পারবো, সেই মানুষগুলোর যন্ত্রণার কথা সত্যি কি আমাদের চারপাশে আলোচনা হয়? আমরা মনে করছি যা আলোচনা হচ্ছে আর একটু বেশি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। যারা আমাদের বাড়িতে কাজ করেন, গৃহ সহায়িকা, এমনি এটা খুব কঠিন শব্দ না, আমরা এমনিতে তাদের অন্য নামে চিনি। তো যারা আমাদের বাড়িতে কাজ করেন, তাদের জীবনের যন্ত্রণা কি? তারা যা রোজগার করেন, সেইটা কি তাদের জীবন চলে যাওয়ার পক্ষে যথেষ্ট? আচ্ছা, তাদের সবাই কি, তাদের যে কার্ড থাকে গৃহ সহায়িকা হিসেবে, তাদের যে কার্ড আছে, সেই কার্ডে কি তারা সস্তায় রেশন পেতে পারেন না পারেন না? তাহলে এই অল্প একটু টাকা দিয়ে 4 বাড়ি 5 বাড়ি 6 বাড়ি কাজ করে একটা গোটা পরিবার তারা কি করে বেঁচে পড়তে আছেন এই পশ্চিমবাংলার বুকে, সেইটা চর্চা, সেটা আলোচনা হবে। এই যখন আজকে আপনাদের সামনে কথা বলছি, সেই সময় হুগলিতে একের পর এক স্টেশনের পাশের মাঠে একের পর এক কৃষক তার উৎপাদিত আলু, হুগলিতে খুব আলু উৎপন্ন হতো, এবারের ফলনটা বেশি হয়েছে, তাদের উৎপাদিত ফসল রাস্তায় ফেলে ছড়িয়ে দিচ্ছেন। কারণ ওই সিন্দুর নন্দীগ্রামের ঘটনার সময় যে তাপসী মালিকের নামটা আমরা সবাই জেনেছিলাম, সেই তাপসী মালিকের নামে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যে কিষাণ মান্ডি তৈরি হয়েছিল, রাজ্য সরকার ঘোষণা করেছিলেন জেলায় জেলায় ব্লকে ব্লকে কিষাণ মান্ডি হবে, সেখানে ফসল বেশি উৎপাদন হোক কম হোক, কৃষক যাতে বেঁচে পড়তে থাকতে পারেন, তার জন্য সরকার, তার কৃষি মন্ত্রক, তার অন্যান্য মন্ত্রক, তারা সেই ফসল ন্যায্য দামে কিনে নেবেন, যাতে করে কৃষক বিপদে না পড়ে। আচ্ছা, এই কৃষক মান্ডিতে, কিষাণ মান্ডিতে ফসল ন্যায্য দামে কেনা হবে কিভাবে? যদি সরকারের কাছে টাকা থাকে। সরকারের কাছে টাকা থাকবে কিনা সেটা আমরা জানতে পারবো কিভাবে? নিশ্চয়ই রাজ্য বাজেটে আলোচনা হবে যে কৃষি ক্ষেত্রে এত কোটি টাকা সরকার ব্যয় বরাদ্দ করেছে, ফলে যে কৃষকের ফলন বেশি হলো তিনি কিষাণ মান্ডিতে আলু, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি ফসল দিয়ে আসবেন। কিন্তু আপনি যদি কয়েকদিন একটু আগে স্মৃতিটাকে পিছিয়ে নিয়ে যান, দেখবেন এবছরের রাজ্য বাজেটের অধিবেশনে সরকার পক্ষ আর বিরোধী পক্ষের মধ্যে যে ঝগড়া হয়েছে, ওটা আসলে কোন খাতে কত ব্যয় হচ্ছে সেই নিয়ে ঝগড়া হয়নি। কিষাণ মান্ডিতে কত টাকা ব্যয় বরাদ্দ হলো আর 100 দিনের কাজে কত টাকা ব্যয় বরাদ্দ হলো, ওগুলো বাদ দিয়ে এবছরের রাজ্য বাজেটে আলোচনা হয়েছে ধর্ম নিয়ে, জাত নিয়ে, পোশাক নিয়ে, খাবার নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী
যার আসলে ঘোষণা করার কথা ছিল কোন খাতে কত টাকা ব্যয় হবে, তিনি ঘোষণা করলেন যে আমি যেখানে ঘুমাই তার কাছে অমুক দেবতার অবস্থান, প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি। রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করলেন আমি তো অমুক ধর্মের ভোটে জিতে এসেছি, তাহলে অমুক ধর্মের লোক যারা আছে তাদের সবাইকে আমি চ্যাংদোলা করে ওখানে ফেলে দেবো। কোথায় কে কাকে ফেলে দেবে আমরা জানি না, কিন্তু পশ্চিমবাংলার মানুষের সম্মানটাকে যে আসলে রাস্তায় ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পশ্চিমবাংলার মানুষের যন্ত্রণাকে যে আসলে ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা তো চোখের সামনে আমরা উদাহরণ দেখতে পাই। শেষ হবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছেন বেকারদের চাকরি দেওয়া নিয়ে, সে গল্প আমরা জানি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শিল্প সম্মেলন হবে, হলদিয়ায় হয়েছে, সল্টলেকে হয়েছে, মুম্বাইতে হয়েছে, লন্ডনে হয়েছে, হয়তো মঙ্গল গ্রহ 2-4টে হয়ে থাকতে পারে, আমরা জানি না। কিন্তু যত শিল্প সম্মেলন হলো, প্রতি শিল্প সম্মেলনে যত হাজার হাজার কোটি টাকা শিল্প আসবে বলে দাবি করা হলো, তার কত টাকা এলো আর কটা ইট কিনে কটা শিল্প সম্ভাবনা তৈরি হলো, সেই খবর আজ অব্দি পশ্চিমবাংলার সাধারণ মানুষ জানতে পারেন না। আমরা বলছি যদি শিল্প সম্ভাবনা তৈরি হতোই, যদি একটাও শিল্প 13 বছরে পশ্চিমবাংলায় তৈরি হতো, তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে লন্ডনে নিজের 30 বছর পুরনো ছবি নিয়ে যাওয়ার দরকার ছিল না। গত 13 বছরে কি শিল্প উনি তৈরি করেছেন সেই ছবি নিয়ে গিয়ে লন্ডনের মানুষের কাছে দেখাতে পারতেন। সেই রকম কোনো সাফল্যের ইতিহাস দেখাতে পারবেন না বলে আসলে নিজের 30 বছর পুরনো ছবি তাকে নিয়ে যেতে হয়েছে। কিন্তু কথাটা সেটা না, উনি কোথায় কি ছবি নিয়ে যাবেন সেটা আলাদা প্রশ্ন। আলাদা প্রশ্ন হচ্ছে এখন ওনার মুখের কথা কেউ বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে এতদিন উনি বলতেন এখানে শিল্প করে দিয়েছি, ওখানে শিল্প করে দিয়েছি। এখন আর ওনার মুখের কথা কেউ বিশ্বাস করছে না। ফলে খেলোয়াড়, শিল্পপতি, অমুক তমুক তাদেরকে দিয়ে বলাতে হচ্ছে একই শিল্প কোথায় তৈরি হবে, শিল্পের কোথায় ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, একটা কারখানা তৈরির বিজ্ঞাপন 3টে আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা দিনে একই ঘটনা ঘোষণা করছেন যে আমি একটা কারখানা করব। 3বার ঘোষণা হয়ে গেছে, কিন্তু এখন অব্দি একটা ইট কেনা হয়নি। আর এই একটাও ইট না কেনার জন্যে আমার রাজ্য থেকে, কাকদ্বীপ থেকে, কোচবিহার থেকে, কলকাতা থেকে, বসিরহাট থেকে, বারাসাত থেকে, আসানসোল থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে প্রতিদিন হাজারে হাজারে 20, 22, 25 বছর বয়সী ছেলেমেয়েরা রাজ্যের বাইরে চলে যেতে বাধ্য। আমার মুখের কথা বিশ্বাস করবেন একদম। যে কোনো দিন সকালবেলা হাওড়া স্টেশনে চলে যান, আপনাদের এলাকা থেকে খুব দূরে নয়, সকালবেলা 8টা, 8:30 নাগাদ দক্ষিণ ভারতে যাওয়ার যে ট্রেনগুলো ছাড়ে, সেই ট্রেনগুলোর জেনারেল কামরায় 50টা সিট থাকে সম্ভবত বসে যাওয়ার। ওই 50টা সিটের জেনারেল কামরায় 200, 250, 300, 500 লোক ঠেলে ঠেলে আরপিএফকে মেরে মেরে ঢোকাতে হয়। কারণ এই বাংলায় কাজ নেই বলে, এই বাংলায় পরিবার পরিজনকে দুবেলা দুটো খেয়ে পড়ে বাঁচা যাচ্ছে না বলে এই বাংলার অল্প বয়স্ক তরুণ প্রজন্মকে কাজের খোঁজে কেরালা চলে যেতে হচ্ছে, তামিলনাড়ু চলে যেতে হচ্ছে, মুম্বাই চলে যেতে হচ্ছে, আর কোথায় কোথায় চলে যেতে হচ্ছে। কি করছেন আমার রাজ্যের সরকার? দোষারোপ করছে যে করোনার সময় এই পরিযায়ী শ্রমিকরা কি করে বাড়ি ফিরবেন তার জন্য রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার কোনো ব্যবস্থা করেননি। আমাদের সাথে 50 দিন ইনসাফ যাত্রায় হেঁটেছিলেন যে কংগ্রেস, এই যে 2024 সালে আমরা 7ই জানুয়ারি যে ব্রিগেড করেছিলাম, তার আগে 50 দিন আমাদের সাথে ইনসাফ যাত্রায় হেঁটেছিলেন যে কংগ্রেস, করোনায় ওই লকডাউন চলাকালীন গুজরাট থেকে 27 দিন হেঁটে পূর্ব বর্ধমানে তার বাড়িতে ফিরেছিলেন। 14 দিন পাড়ার এলাকার মানুষজন একটু জল আর বিস্কুট দিয়েছিলেন, 13 দিন কিছু খেতে পারেনি, শুধু হাওয়া খেয়ে আর রাস্তার ধুলো বালিকে পেট ভরাতে হয়েছিল। এই মানুষগুলো যারা নিজেদের জীবন বাজি রেখে নিজের পরিবার পরিজনের জীবনকে বাঁচানোর জন্য বাইরে চলে যাচ্ছে, আজকে আমার মুখ্যমন্ত্রী, আজকে আমাদের বিরোধী দলনেতা তারা ঘোষণা করছেন যে এই যে মালদা মুর্শিদাবাদে যা যা ঘটনা ঘটছে এটা নাকি আসলে পরিযায়ী শ্রমিকরা গন্ডগোল করে বাইরে চলে যাচ্ছে। আমরা বলছি যে রাজ্যের ইন্টেলিজেন্স কি করছে? নিজে আরজিকরের ঘটনার পর থেকে আমরা দেখেছি রাজ্যের ইন্টেলিজেন্স খালি প্রতিবাদীদের খুঁজে বেড়ায়। কে আরজিকরের ঘটনায় মিছিলে গেছিল? রাজ্যের ইন্টেলিজেন্স চোর চিটিংবাজদের বাদ দিয়ে, দাঙ্গাবাজদের বাদ দিয়ে প্রতিবাদীদের খুঁজে বেড়াচ্ছে। মেদিনীপুরের চাল সালাইনের বিরুদ্ধে মিছিল হয়েছে, রাত 2:30 গ্রামের বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করছে পুলিশ যে আপনি কি সকালবেলা মেদিনীপুর শহরে গেছিলেন জাল সালাইন কাণ্ডের বিরুদ্ধে মিছিল করতে? তাহলে যে পুলিশ এত সক্রিয়, যে পুলিশ চাকরি প্রার্থীদের কামড়ে দিতে পারে, যে পুলিশ চাকরি প্রার্থীদেরকে লাথি করতে দিতে পারে, যে পুলিশ চাকরি প্রার্থীদেরকে ভোর 4টের সময় প্রেস ক্লাবের সামনে থেকে পিটিয়ে তুলে দিতে পারে, সেই পুলিশ মালদা মুর্শিদাবাদে ঝামেলা থামাতে পারছিল না নাকি আসলে ঝামেলা থামানোটা এদের কারণ টার্গেটেড ছিল?
আরে মঙ্গলবার দিন পুলিশ আক্রান্ত হয়েছে, আমরা টিভিতে মিডিয়াতে দেখছি একটা দোকানের ভেতরে ঢুকে তাকে শাটার টেনে দিতে হয়েছে। তাহলে বুধবার বাড়তি ফোর্স অন্য জায়গা থেকে ডাকা গেল না কেন? কারফিউ জারি করতে মঙ্গল থেকে বুধ বৃহস্পতি শুক্র হয়ে শনিবার অব্দি অপেক্ষা করতে হলো কেন? কোথা থেকে লোক জড়ো হচ্ছে, কারা কি অস্ত্র নিয়ে আসছে, এর খবর যদি ইন্টেলিজেন্সের কাছে না থাকে, এর খবর যদি পুলিশের কাছে, পুলিশ মন্ত্রীর কাছে না থাকে, তাহলে এই অপদার্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। কিন্তু কেন করা হলো মুর্শিদাবাদের ঘটনা, কেন করা হলো মালদার ঘটনা? করা হলো একটাই কারণ যখনই এই আরজি করের ঘটনায় সব মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছেন ধর্মজাত ভুলে রেখে। কলেজ স্ট্রিটে কারা রাত দখল করেছিল, ধর্মতলায় কারা দ্রোহের কার্নিভাল করলো, যাদবপুরে কারা জনতার চার্জশিট উপহার দিল এই প্রশাসনকে, তখন কেউ কাউকে ধর্মজাতের খবর নিতে যায়নি। ম্যাটাডোরটা কোন ধর্মের মানুষ আনছেন বা ব্যানারটা কোন জাতের মানুষ করে আনছেন, আরজি করের ঘটনায় এগুলো কেউ জানতে চায়। একই রকম ঘটনা মেদিনীপুর জাল সালাইনের ক্ষেত্রে ঘটেছে, একই রকম ঘটনায় 25,752 লোকের চাকরি বাতিল হলো তাদের ক্ষেত্রে ঘটেছে। আচ্ছা, এখন সরকার বলছেন আমাদের কাছে লিস্ট আছে, আমরা পাবলিশ করব কে পরীক্ষায় পাশ করেছে আর কে পরীক্ষায় পাশ করেনি, কিন্তু মুখে বলছেন। কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে পিটিশন জমা দিয়েছেন তাতে বলেছেন যে রাজ্যের স্কুলগুলোর অবস্থা তো খুব খারাপ, তাহলে এখনই যদি সবার চাকরি বাতিল হয়ে যায় তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। তার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন যে ঠিক আছে, ডিসেম্বর অবধি চাকরি থাকবে, কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরও কিন্তু ডিসেম্বরের পর স্থায়ী সরকারি চাকরি পাওয়ার অধিকারটা এই চাকরির ক্ষেত্রে বন্ধ হয়ে গেল। এইটা কখনো সরকারের নেতা মন্ত্রীরা নিজেরা মুখ ফুটে বলছেন না, এটা কখনো মুখ ফুটে বলছেন না যে অযোগ্য চাকরি প্রার্থী কারা, তাদের তালিকা অবশ্যই কমিশনের কাছে আছে। 2016 সালে যে ক্যাবিনেট বসে মিটিং করেছিল সেই ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীর একদিকে ববি হাকিম ছিলেন, সেই ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীর আরেকদিকে শুভেন্দু অধিকারী ছিলেন। যে ববি হাকিম, শুভেন্দু অধিকারী এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মিলে একসাথে ঠিক করেছিলেন অযোগ্যদের চাকরি দিতে হবে, একসাথে ঠিক করেছিলেন পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে তৃণমূলের নেতারা 15-20 লাখ টাকা করে যে টাকা খেয়েছিল সেই টাকাকে বৈধতা দিয়ে অবৈধদেরও চাকরি দিতে হবে। আজকে যখন এই দুর্নীতি নিয়ে এখন কথা বলছে, তখন ববি হাকিম আর শুভেন্দু অধিকারী লড়ে পড়েছেন মানুষের নজরটাকে অন্যদিকে ঘোরানোর জন্য। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন কি সংখ্যাগুরু হবেন না, কী সব হবেন, কীভাবে একজন মানুষ কীভাবে সংখ্যাগুরু বা সংখ্যালঘু হয় সেটা আমরা বুঝতে পারব। কিন্তু এই মন্তব্যটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে উল্টো দিকে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে রয়েছেন, উনি আবার এর পাল্টা একটা মন্তব্য করবেন আর মানুষের মধ্যে উস্কানি, উন্মাদনা, উত্তেজনা এত বেড়ে যাবে যে 25,752 চাকরি বাতিলের থেকেও ধর্ম, জাত এসব নিয়ে আলোচনা বিরাট বেড়ে যাবে। আচ্ছা, এই যে ধর্ম নিয়ে এত আলোচনা হয়, আমরা সবাই তো পশ্চিমবাংলায় জন্মে ছোট থেকে বড় হলাম, কোনোদিন দেখুন কোনো রাজনৈতিক দল কোনোদিন তাদেরকে দেখিনি যে অমুক পুজো আপনাকে পালন করতেই হবে এই বলে গোটা রাজ্য জুড়ে, কলকাতা শহর জুড়ে হোর্ডিং দিতে। আমরা কোনোদিন দেখি লক্ষ্মী পুজো হতো, বাড়িতে সরস্বতী পুজো হতো, পাড়ায় দুর্গা পুজো হতো, আরও অনেক পুজো হতো, কিন্তু কোনোদিন তো কাউকে দেখিনি হোর্ডিং দিতে। আজকে হঠাৎ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের হোর্ডিং দিতে হচ্ছে কেন? কারণ যখন এই যে আপনাদের পাড়াতেই আমি এসে দেখেছিলাম, আমি তো আপনাদের পাড়ার বাসিন্দা নই, কিন্তু আপনাদের পাড়াতেই যে সমাজসেবীর নাম প্রতিটা হোর্ডিংয়ে বড় বড় হরফে চোখে পড়তো, হঠাৎ করে দেখছি কাকু ভাইপোর সাথে টাকা পয়সার লেনদেনেও তার নামটা বড় বড় হরফে চোখে পড়েছে। কালকে তৃণমূলে ছিলেন, আজকে বিজেপি, সেটা অবশ্য খুব নতুন ব্যাপার। এই যে এখন নির্বাচন আসছে, এখন আবার সেই 21 সালের মতো হবে। 21 সালেও আমার ব্যক্তিগতভাবে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আপনাদের অনেকের সাথে ঘটেছে। বক্তৃতা শুরু করার সময় যতজন নেতা বিজেপিতে ছিলেন, বক্তৃতা শেষ করতে করতে তার থেকে কয়েকজন তৃণমূলে চলে যেতেন বা উল্টোটা হয়ে যেত। এখন আবার তাই হতে পারে। ওই সেই সমাজসেবী কিছুদিন আগে অব্দি তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে আছেন। যখন তৃণমূলে ছিলেন না বিজেপিতে আছেন আমি জানি না, কিন্তু কাকাকে ভাইপোকে চাকরি দেওয়ার নাম করে এর থেকে টাকা ওর থেকে টাকা তুলে অনেকগুলো টাকা দিয়েছিলেন। তাহলে যখন সিবিআই এর চার্জশিটে এইসব বিজেপি নেতা কি তৃণমূলের নেতার নাম আসছে কারা টাকা খেয়েছেন, যখন সিবিআই এর চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কারোর নাম আসছে, তখন যখন গোটা বাংলার মানুষ চোর ধরো জেল ভরোর কথা বলছেন, তখন এই রাজ্যে বিধানসভার ভেতরে যারা বিরোধী দল বলে নিজেদের দাবি করে সেই মানুষগুলো, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা হঠাৎ করে ধর্মজাত নিয়ে পড়ে গেলেন কেন? কারণ আরএসএস ওদের মাথায় এই মন্ত্রণা দিয়ে গেছে যে এইসব নিয়ে বেশি লড়াই করা যাবে না, ধর্মজাতের কথা বলতে হবে। আমি বানিয়ে বলছি, একদম না।
আমার মুখের কথা বিশ্বাস করবে। এই যে আমরা এখানে শ্রমিক সংগঠন এরা সব মিটিং করছি, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পত্রিকা বেরোয়। তেমনি আরএসএস যারা করেন তাদেরও একটা পত্রিকা বেরোয়। আরএসএসের পত্রিকার নাম হচ্ছে স্বস্তিকা। 2022 সালের ডিসেম্বর মাসে ওই স্বস্তিকা পত্রিকার এডিটোরিয়ালে লেখা হয়েছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়ে যায়। ফলে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা মূল এজেন্ডা নয়, মূল এজেন্ডা হচ্ছে বামপন্থীদের শক্তিশালী হতে দেওয়া যাবে না। সেই জন্যেই আরজি করের ঘটনা নিয়ে যখন লড়াই আন্দোলন হচ্ছে তখন মোহন ভাগবত কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা প্রশ্ন করেন আরজি করের ঘটনা নিয়ে কিছু বলবেন? উনি বলেন রাজ্য সরকার যা করছে আমরা তার পক্ষে রয়েছি। তাহলে এইরকম যদি একটা সোনামণির মতো একটা বিরোধী দল পাওয়া যায় যে সরকার যা করবে আমরা তার পক্ষে রয়েছি, তাহলে অন্য বিরোধী দল এলে যে অসুবিধা হবে এটা তৃণমূল এবং বিজেপির বুঝতে তো অসুবিধা হচ্ছে না। নির্যাতিতার বাবা মা চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে রাজ্যের তদন্তে আমাদের ভরসা নেই, আপনারা তদন্ত করুন, আপনার সাথে একটু দেখা করতে চাই, ধরে ধরে আপনার কাছে যাব। চিঠি পাওয়ার 2 সপ্তাহের মধ্যে অমিত শাহ এলেন কলকাতায়, উত্তর 24 পরগনায় মিটিং করতে গেলেন, কিন্তু নির্যাতিতার বাড়িতে যাওয়ার জন্য 5 মিনিট সময় অমিত শাহ হলো না। কারণ এই বিষয়টাকে খুব ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে লড়াই আন্দোলন করতে বিজেপির অনীহা। কারণ এতে তৃণমূল বিপদে পড়বে, আর তৃণমূল বিপদে পড়লেই বিজেপিও বিপদে পড়বে। কারণ একই সুতোয় টেনে আছে তো, একটায় টান লাগলে আরেকদিকে গিট পড়ে যাবে। ফলে ওরা টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়ার পরিসর দখল করে কোথায় কার হাতে অস্ত্র, কোথায় কার মুখে বাজে কথা, এইসবই আমাদের দেখাতে চাই। কিন্তু সরকারের দায়িত্ব কি? যাদের হাতে অস্ত্র তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তার হাতে বই তুলে দেওয়া সরকারের দায়িত্ব ছিল। যাদের হাতে অস্ত্র তাদের হাতে অস্ত্র কেড়ে নিয়ে পেন পেন্সিল খাতা তুলে দেওয়া, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া, দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করে দেওয়া, মাথার উপর একটা ছাদের জোগাড় করে দেওয়া সরকারের দায়িত্ব ছিল। সরকার করলো দায়িত্ব, সরকার দায়িত্ব পালন করলো না। তাহলে সরকার দায়িত্ব পালন করলো না বলে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী টিম এনেছিল। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, সেই সময় বড় বড় টিম এসেছিল, কেন্দ্রীয় তদন্তকারী টিম বড় বড় গাড়িতে। সেই বড় বড় গাড়িতে করে গ্রামের পর গ্রাম গিয়ে খাতায় লিখলেন কে কোথায় 100 দিনের কাজের টাকা চুরি করেছে, কে কোথায় আবাস যোজনার টাকা চুরি করেছে, সব লেখা হলো, সব হলো, টিভিতে মিডিয়াতে খবর হলো। কিন্তু কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একটা থানায় তৃণমূলের চোরচোট্টা চিটিংবাজ নেতাদের নামে বিজেপির কোনো নেতা একটা এফআইআর পর্যন্ত করলেন না। আর তার পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারীর কোথায় কোন দুর্নীতি রয়েছে এটা নিয়েও মমতা ব্যানার্জি খোলাখুলি কোনোদিন কথা বললেন না। এই 25,752 যখন চাকরি বাতিল হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি ইঙ্গিত দিলেন যে 16 সালে ক্যাবিনেটে ছিল, কোন কোন জেলায় চাকরির দুর্নীতি হয়েছে। আরে আমরা তো জানি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে চাকরি দেওয়ার, চাকরি চুরি করার দায়িত্বে শুভেন্দু অধিকারী ছিলেন। অন্য কোথাও অন্য কোনো নেতারা ছিলেন, কোথাও অর্জুন সিং ছিলেন, কোথাও অন্য কেউ ছিলেন। তারা কে তৃণমূলে আছেন, কে বিজেপিতে আছেন আজকে আমাদের জানার দরকার নেই। কিন্তু যেদিন এই পরিবেশ পরিস্থিতি পাল্টাবে সেদিন কে কোথায় আছে এইটা ভেবে চোরেদের হিসেব হবে না। এই কথা বলার জন্যে ওই যোগ্য চাকরি প্রার্থীরা গ্রাম গ্রামাঞ্চল থেকে এই ব্রিগেডের সমাবেশে আসছে। ফসলের ন্যায্য দাম যদি না পাওয়া যায়, কৃষকরা যদি ফসল উৎপাদন বন্ধ করে দেন, তাহলে আমরা যে রাত্রিবেলা দুবেলা দুমুঠো খাবো কি? এই প্রশ্নটা করার জন্যে ওই কৃষকেরা হাজারে হাজারে কলকাতায় ব্রিগেড সমাবেশে আসছেন। কেন্দ্রীয়রা যদি তাদের কাজ করা বন্ধ করে দেন, তাহলে গ্রামের গরিব মানুষ যদি কাজ করা বন্ধ করে দেন, তাহলে গোটা শহর যে অচল হয়ে যাবে সেটা বাংলার মানুষ জানে। আসছেন তাদের দাবি দেওয়ার কথা বলছে, পরিযায়ী শ্রমিকরা আসছেন তাদের দাবি দেওয়ার কথা বলছে। যে বেকার ছেলে মেয়ে এখানে কাজ না পেয়ে কেরালায় চলে গেল, কেরালায় 900 টাকা ডেইলি হয়েছে, সে কাজ পাচ্ছে, সে কাজ করছে। তাহলে যে বিজেপি এক দেশ এক ভোট নিয়ে এত কথা বলছে, যে বিজেপি ওয়াকাফ আইন পরিবর্তন করতে বলতে এত কথা বলছে, সেই বিজেপি এক দেশ এক মজুরির কথা কেন বলতে পারছে না? এই প্রশ্নটাই তো সাধারণ মানুষ ওই দিন ব্রিগেডের সমাবেশে রাখবে। হ্যাঁ, গরম খুব হবে, উত্তাপ খুব হবে। অনেকেই বলছেন যে বাবা সূর্যের আগুন যা জ্বলবে, না খেতে পাওয়ার যন্ত্রণায় পেটের আগুন যতটা জ্বলে তার থেকে সূর্যের আগুনের তেজ বেশি নয়। হাতে একটা স্থায়ী কাজ না থাকার জন্য মাথার ভেতরে আগুন যতটা জ্বলে তার থেকে সূর্যের আগুনের তাপ বেশি নয়। মাথার উপর একটা ছাদ না থাকার জন্য প্রতিদিনের যন্ত্রণা যা বাড়তি জ্বলতে থাকে, এই কালবৈশাখীর সময় ওই একটা ত্রিপল দিয়ে বাড়ির ছাদ ঢেকে দিয়ে মাথায় যে চিন্তাটা চলতে থাকে, তার থেকে 20 তারিখ ব্রিগেডের সমাবেশের আগুনের তাপ বেশি হবে না। আর এটা আমরা জানি। বিধানসভার ভেতরে যখন ওই বড় দিদি আর ছোট ভাই সেটিং করে নিয়েছে,
ধর্মজাতের খেলা হবে, গরিব মানুষের কাজ কিভাবে হবে সেইটা নিয়ে যখন লড়াই হবে না, তখন বিধানসভার বাইরে যে রাস্তাটা রয়েছে ওই গোটা রাস্তাটা গরিব মানুষ, মেহনতি মানুষরা ঘিরে ধরবেন। কারণ এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলায় লড়াই ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। ওই বহুদিন আগে রং দে বসন্তি সিনেমায় আমির খান আমাদের শিখিয়েছিলেন, जिंदगी जीने के दो ही तरीके होते हैं, जो हो रहा है उसे उन्हें बर्दाश्त करते जाओ या फिर जिम्मेदारी उठाओ उसे बदल ले। তাহলে আমরা এই পশ্চিমবাংলার জন্য, আমরা এই পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ, আমরা এই পশ্চিমবাংলার ক্ষেতমজুর বস্তিবাসী মানুষ, একেবারে প্রান্তিক অংশের মানুষ, যে আজকে খেলে কালকে কি খাবে তার গ্যারান্টি থাকে না। আমরা গ্যারান্টি নিতে চাই এরকম একটা দিনের যেখানে সব মানুষের দুবেলা দুটো খেয়ে পড়ে বাঁচবার গ্যারান্টি থাকবে। আর কে না জানে এই লড়াইটা আসলে কাউকে না কাউকে শুরু করতে হয় আরজিকরের মতনই, তারপরে আরও বহু মানুষ এসে এই লড়াইতে সমবেত হয়ে যাবে। ফলে ওই বহু মানুষের সমবেত হয়ে যাওয়ার লড়াইতে সব মানুষের দুবেলা দুমুঠো ভাত, হাতে একটা কাজ এবং মাথার ওপর ছাদের গ্যারান্টির জন্যে আগামী 20শে এপ্রিল আমরা সকলে ব্রিগেডের সমাবেশে একত্রিত হব, আগামী দিনের রং বদলাবো। এই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব।